আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আত্মসমর্পণের পর কারাগারে মাহমুদুর রহমান। কোস্টগার্ডের প্রধান করা হলো জিয়াউল হককে। দেশের জন্য জীবন দেওয়ার সৌভাগ্য সবার হয় না জামায়াত আমির। সিডনি পালিয়েছেন অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম। সাবেক এমপি একরামুলের শত কোটি টাকার সম্পদ। বিদ্যুতের বাড়তি দাম নিচ্ছে আদানির চুক্তি বাতিলের দাবি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত। কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার 31 সেন্টিমিটার উপরে। ইউনিয়ন ব্যাংক থেকে 18,000 কোটি টাকা সরিয়েছে নেসালাও। নোয়াখালীতে 4 অস্ত্রধারীকে গণপিটুনি, একজনের মৃত্যু। এবং সুনামগঞ্জে বজ্রপাতে 3 জনের মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শেষে দেশে ফেরাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দিবাগত রাত 3:30টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা। এর আগে তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময়ে রাত 9:30টায় ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত 23 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পৌঁছান প্রধান উপদেষ্টা। সফরে মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ ও সাইডলাইনে 40টি উচ্চ পর্যায়ে বৈঠকে অংশ নেন তিনি। এরপর শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা ও শেখ শাকিল আহমেদ রিপন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 2023 সালের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আসাদুজ্জামান নূর এই রায় ঘোষণা করেন। রায়ে সাংবাদিক শফিক রহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনের 7 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রিয়ার অ্যাডমিরাল এরশাদ আলীকে সরিয়ে কোস্টগার্ডের প্রধান করা হয়েছে রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হককে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রিয়ার অ্যাডমিরাল এরশাদ আলীকে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে তার চাকরি বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। অপরদিকে রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হককে বাংলাদেশ কোস্টগার্ডের প্রধান করে তার চাকরির জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। দায়িত্ব পালনকালে নিহত সেনাবাহিনী লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের বাবা-মা সহ পরিবারের সদস্যদের সমবেদনা ও খোঁজ খবর নিতে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে গিয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার রাত 9:30টার দিকে ডক্টর শফিকুর রহমান তানজিম সারোয়ার নির্জনের বাড়ি টাঙ্গাইল শহরের করের বেতকায় যান। এ সময় তানজিমের বাবা ও মায়ের সঙ্গে তানজিম সম্পর্কে বিস্তারিত জানেন এবং তাদের সমবেদনা জানান। পরে তানজিমের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। এ সময় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, এই বাড়িতে এসে তানজিম সম্পর্কে তার মায়ের মুখ থেকে মন ভরে কথা শুনেছে। আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলার এক বিশাল নিয়ামত ছিলেন তিনি। ছোটকাল থেকেই তিনি মেধাবী ও চঞ্চল ছিলেন। ক্লাসে কখনো দ্বিতীয় হননি। মেধার দিক থেকে আল্লাহ তাআলা তাকে এই নিয়ামত দান করেছিলেন। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পুলিশের অনেক কর্মকর্তা এখনো আত্মগোপনে রয়েছেন। এছাড়া দেশ ছেড়ে পালিয়ে গেছেন অনেকেই। এই তালিকায় নতুন যোগ করা হয়েছে পুলিশের এক সময়ের প্রভাবশালী কর্মকর্তা মীর রেজাউল আলম। গত 18 সেপ্টেম্বর তিনি বিমানবন্দর দিয়ে অস্ট্রেলিয়ার সিডনি পালিয়ে গেছেন। পুলিশের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, মীর রেজাউল আলম পুলিশের 15তম ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর এলাকার চৌগাছিতে। তিনি সর্বশেষ অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন। 5 আগস্ট পদ পরিবর্তনের পর তিনি আর অফিস করেননি। এর মধ্যে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার ফন্দি আটেন। গত 18 সেপ্টেম্বর মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিডনি চলে যান।
নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ১৭ বছর ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কিছুদিন আগেও তার কথার বাইরে এলাকায় কিছুই হতো না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে তিনি। অভিযোগ রয়েছে ৪ বারের এমপি একরামুল গত ১৫ বছরে অনিয়ম দুর্নীতি করে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন। কাগজে কলমে ৩২ কোটি টাকার সম্পদ থাকার কথা তিনি বললেও আসলে তার সম্পদ শত কোটি টাকার ওপর। আওয়ামী লীগ সরকারের আমলে নোয়াখালীর কবিরহাট ও সুবর্ণচরের বেশিরভাগ জনপ্রতিনিধি ছিলেন একরামুল করিম চৌধুরীর স্বজন। তার স্ত্রী কামরুন নাহার শিউলে ছিলেন কবিরহাট উপজেলার চেয়ারম্যান। ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান হন সর্বশেষ উপজেলা নির্বাচনে। ভাগ্নে জহিরুল হক রায়হান ১৫ বছর ছিলেন পৌর মেয়র। আর ভাই হাজী মোহাম্মদ ইলিয়াস ছিলেন সুন্দরপুরের ইউপি চেয়ারম্যান। আরেক ভাই হাজী মোহাম্মদ ইব্রাহিম কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার ভাগ্নে জহিরুল হক রায়হান এখন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যদিও বছর কয়েক আগে তিনি ছিলেন পৌর যুব দলের সাধারণ সম্পাদক। এভাবে নোয়াখালীর রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন একরামুল। কোণঠাসা হয়ে পড়েছিলেন দলের অন্য নেতারা। কয়লা ও ক্যাপাসিটি চার্জ সহ বিভিন্ন কৌশলে বিদ্যুতের বাড়তি দাম নিচ্ছে বলে অভিযোগ উঠেছে ভারতের আদানি শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে। দেশের স্বার্থে ভারতের ঝাড়খণ্ডের ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে করা চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এজন্য সরকার নয়, নাগরিকদের পক্ষ থেকে উচ্চ আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন তারা। বেশি দাম নেওয়ার জন্য সমালোচনার ঝড় উপেক্ষা করে গত বছর আদানি বিদ্যুৎ আমদানি শুরু করে আওয়ামী লীগ সরকার। এবারের জুনে আদানি প্রতি ইউনিট বিদ্যুতে কয়লার দাম ধরেছে ৮ টাকা ২২ পয়সা। এ সময় পায়রা বিদ্যুৎ কেন্দ্রে কয়লার খরচ ৬ টাকা ২২ পয়সা। আদানি গত অর্থ বছর প্রতি ইউনিট বিদ্যুতে ক্যাপাসিটি চার্জ ও পরিচালনা ব্যয় ধরেছে ৬০ টাকারও বেশি। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি খরচ দেখে ২৫ বছরে অতিরিক্ত ১ লাখ কোটি টাকা আদায়ের সুযোগ রয়েছে আদানির। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে কুড়িগ্রামের ধরলা, ধূপকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় চর ও নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়েছে। ফলে কিছু কিছু এলাকায় ধান ক্ষেত, বাদাম ও মরিচ ক্ষেত তলিয়ে গেছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় নদী ভাঙন ও ফসল নিয়ে আতঙ্কে আছে মানুষজন। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের সকাল ৯টার তথ্য মতে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমারের পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হলেও কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সৃষ্ট বন্যায় তিস্তার তীরবর্তী রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলায় ৬ ইউনিয়নে চর ও নির্মাঞ্চলের শতাধিক বসত ভিটা ও গ্রামীণ কাঁচা সড়ক নিমজ্জিত হয়ে পড়েছে। এতে শুধু রাজারহাট উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে ৬০০ পরিবার। এছাড়া ৩ শতাধিক হেক্টর জমি রোপা, আমন ও মৌসুমী ফসলের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম কৃষি অফিস। বেসরকারি খাতে পরিচালিত ইউনিয়ন ব্যাংক থেকে ঋণের নামে ১৮,০০০ কোটি টাকা এস আলম গ্রুপ একাই নিয়েছে, যা ব্যাংকটির মোট ঋণের ৬৪%। এসব ঋণ নেওয়া হয়েছে কাল্পনিক লেনদেনের মাধ্যমে, যার জামানত নেই। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে এসব তথ্যের বিষয়ে উঠে এসেছে। আবার ব্যাংকটির মোট ঋণের ৪২% খেলাপি হয়ে পড়েছে বলে ব্যাংকটির অভ্যন্তরীণ নথিতে উল্লেখ করা হয়েছে। যদিও কেন্দ্রীয় ব্যাংকে তারা জানিয়েছে খেলাপি ঋণ ৪% কম। নানা অনিয়মের কারণে আর্থিক বিপর্যয়ে পড়া এই ব্যাংকের পরিচালনা পরিষদ ১ মাস আগে পুনর্গঠন করে এস আলম মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটিতে নিয়োগ দেওয়া হয়েছে ৫ জন স্বতন্ত্র পরিচালক। এরপরও ব্যাংকটিতে এস আলমের প্রভাব কমেনি। ফলে পরিচালকরা প্রকৃত চিত্র জানতে পারছে না। ব্যাংকটির স্বয়ংক্রিয় তথ্য ভান্ডার থেকে এস আলম সহ কিছু প্রতিষ্ঠান ঋণ ও লেনদেনের তথ্য সরিয়ে ফেলেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। ফলে প্রকৃত তথ্য বের করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। নোয়াখালী সদর উপজেলায় গণপিটুনি দিয়ে ৪ জনের অস্ত্রধারীকে যৌথ বাহিনীর হাতে তুলে দেয় স্থানীয়রা। আটককৃতরা হলেন পূর্ব চরমোটুয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ শহীদ, জামাল, জাবেদ ও রিয়াদ। আহত অবস্থায় আটককৃত ৪ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শহীদ নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে পূর্ব চরমোটুয়া ইউনিয়নের থেকে তাদের আটক করা হয়।
গতকাল শনিবার বিকেলে পূর্ব চরমটুয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। জানা যায়, পূর্ব চরমটুয়া ইউনিয়নে মোহাম্মদ আব্দুল শহীদ নামের এক ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন মাদকদ্রব্যের পাইকারি বিক্রেতা। তার সাথে আরো 3 জন সহযোগী রয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। সুনামগঞ্জে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। রোববার সকালে বজ্রপাতে দুয়ারবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে 2 জন এবং জামালগঞ্জের পাকনায় 1 জনের মৃত্যু হয়। তবে এখন পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি। এদিকে 28 সেপ্টেম্বর দিনাজপুর সদর উপজেলায় বজ্রপাতে বিকাশ চন্দ্র রায় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার 1 নম্বর চেহালগাজী ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত বিকাশ উপজেলার 1 নম্বর চেহালগাজী ইউনিয়নের বড়ইল পনকালী এলাকার দক্ষিণপাড়া গ্রামের রতিবদ রায়ের ছেলে। পরিবার স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে হেঁটে হেঁটে বনকালী বাজার থেকে বাসার দিকে রওনা হন বিকাশ। পথে চায়না কোম্পানি এলাকায় পৌঁছালে বজ্রপাত হয়। এ সময় বজ্রাঘাতে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। আমাদের পরবর্তী রাত 10টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।